10 মাস ধরে কমছে বিদেশি ঋণ ছাড় প্রতিশ্রুতি, উল্টো পরিশোধের চাপে সরকার, চাপ পড়ছে রিজার্ভে, উন্নয়ন প্রকল্পে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বিপুল সম্ভাবনা থাকলেও বাজেটে পিছিয়ে পর্যটন শিল্প, এভিয়েশনের তুলনায় নামমাত্র বরাদ্দ, অর্থ ব্যয় নিয়েও রয়েছে অভিযোগ, সুদূর প্রসারী পরিকল্পনা নেয়ার তাগিদ। পোশাক শ্রমিকদের এপ্রিলের বেতন পরিশোধ করল ৯৯ ভাগ কারখানায়, ঈদ বোনাস দিয়েছে প্রায় ৯৫ ভাগ, মে মাসের অগ্রিম বেতন দিল ৩৬ ভাগ গার্মেন্টস। রাজধানীতে ঢুকছে কোরবানির পশু, হাটে হাটে বেচা কেনা জমে ওঠার অপেক্ষা, এখনো বাড়েনি ক্রেতা উপস্থিতি, ছোট মাঝারি গরুর চাহিদা বেশি। এবং ঈদ ঘিরে মশলার বাজারে নেই উত্তাপ, দাম কমেছে বেশ কিছু পণ্যের, অবৈধ পথে আসা ভারতীয় মশলার কারণেই মিলছে না ন্যায্য মূল্য, দাবি বিক্রেতাদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। বিদেশি ঋণ শোধের চাপ বাড়লেও কমেছে প্রতিশ্রুতি ও প্রতিশ্রুত ঋণের অর্থ ছাড়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডির তথ্য বলছে, গেল এপ্রিল পর্যন্ত 10 মাসে ঋণ ছাড় কমেছে 18%, 34% কমেছে প্রতিশ্রুতি। বিপরীতে ঋণ করতে সরকারের ব্যয় বেড়েছে প্রায় 9%। এ সময় সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে বিশ্বব্যাংক, এরপরই রয়েছে রাশিয়া। প্রকল্প বাস্তবায়ন সহ দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে চলতি অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থ ছাড়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $7.87 বিলিয়ন। তবে গেল এপ্রিল পর্যন্ত 10 মাসে উন্নয়ন সহযোগীরা ছাড় করেছে $4.24 বিলিয়ন, যা মোট লক্ষ্যমাত্রার 53.84%। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ইআরডি প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, জুলাই থেকে এপ্রিল গত অর্থবছরের এই সময়ে অর্থসার হয়েছিল $5.13 বিলিয়ন। সেই হিসেবে বছর ব্যবধানে 18% কমেছে বিদেশি ঋণের অর্থসার। ঋণ ছাড়ের পাশাপাশি কমেছে নতুন ঋণের প্রতিশ্রুতিও। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রতিশ্রুতি মিলেছে $2.81 বিলিয়ন। গত অর্থবছরের এ সময় ঋণ প্রতিশ্রুতি এসেছিল $4.26 বিলিয়ন, অর্থাৎ বছর ব্যবধানে প্রতিশ্রুতি কমেছে 34%। বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থসার কমলেও ঋণ পরিশোধে বেড়েছে ব্যয়। গত অর্থবছরের জুলাই এপ্রিল সময়ে বিদেশি ঋণ পরিশোধে সরকারকে ব্যয় করতে হয়েছিল $3.51 বিলিয়ন। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে $3.80 বিলিয়ন, অর্থাৎ বছর ব্যবধানে ঋণ পরিশোধে 8.41% বেড়েছে সরকারের ব্যয়। এ সময় সবচেয়ে বেশি ঋণের অর্থসার করেছে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিয়া। সংস্থাটি এপ্রিল পর্যন্ত 10 মাসে ঋণ ছাড় দিয়েছে $83.81 লাখ। এরপর রয়েছে রাশিয়া, দেশটি ছাড় করেছে $82.84 লাখ। এরপর $71.6 লাখ ছাড় করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সাইফুল ইসলাম, সময় সংবাদ। এবার আসছে বাজেটের খবর। বিপুল অর্থ আয়ের সম্ভাবনা থাকলেও বাজেট বরাদ্দের হিসেবে এখনও পিছিয়ে দেশের পর্যটন শিল্প। এভিয়েশন খাতের তুলনায় পর্যটনের উন্নয়নে বরাদ্দ হয় নামমাত্র। অভিযোগ আছে, সেই বাজেটও বাস্তবায়ন হয় না যথাযথভাবে। সুদূর প্রসারী পরিকল্পনা সামনে রেখে পর্যটন খাতের জন্য যথোপযুক্ত বাজেট বরাদ্দের পরামর্শ দিচ্ছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। এভিয়েশন ও পর্যটন বিশ্বজুড়ে পরিব্যাপ্ত দেশের দুই বড় শিল্প খাত। একই মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এই দুই খাতকে গুরুত্ব দেয়া নিয়ে আছে দীর্ঘদিনের অভিযোগ। পরিসংখ্যান 2025-26 অর্থ বছর, যেখানে সংশোধিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মোট উন্নয়ন ব্যয় ধরা হয় $2,457 লাখ টাকা। এর মধ্যে একক সংস্থা হিসেবে বেবিচককে $2,199 কোটি টাকা আর পর্যটন কর্পোরেশনের জন্য বরাদ্দ মাত্র $41 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, নামমাত্র বরাদ্দে পর্যটনের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র আনন্দ বিনোদনের টুল হিসেবে না ভেবে পর্যটনকে একটা ব্যবসায়িক টুল হিসেবে আমরা ভাবি। গার্মেন্টস যদি আমাদের একটা ব্যবসায়িক স্টেক হোল্ডার একটা ক্ষেত্র হয়ে থাকে, পর্যটনটা একটা ব্যবসায়িক ক্ষেত্র যেটার মাধ্যমে আসলে আমাদের অর্থনৈতিক লাভ হতে পারে, ফরেন এক্সচেঞ্জ আর্ন হতে পারে,
একটা উন্নত ভাবমূর্তি বিনির্মিত হতে পারে এবং একটা পভার্টি এলিমিনেশন হতে পারে। 2041 সাল নাগাদ মধ্যমেয়াদী পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। লক্ষ্য আছে জিডিপিতে এ খাতে অবদান অন্তত 3% বাড়ানো, 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিশ্চিত করা। বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করে তা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা না থাকে তাহলে আপনি বিনিয়োগটা করবেন কোথায়, ইনভেস্টমেন্টটা করবেন কোথায়? আপনার হাতে কোনো পরিকল্পনা নেই, খালি টাকা পেলে তো হবে না, টাকা ব্যবহার করবার সক্ষমতা যেটা, সেটাও আমাদের এই সরকারি খাতগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো এই সক্ষমতা হারাচ্ছে। বরাদ্দ ব্যয়ের সাথে প্রভাব পর্যালোচনা করে গবেষণায় বিশেষ নজর দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের যতটুকু আছে সেটাও কত ওয়াইজলি ইউজ করা হচ্ছে, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। বিকজ আপনি শুধু খরচ করলে হবে না, খরচের পরে এটার থেকে তো আপনার ইম্প্যাক্টটা দেখতে হবে, ইম্প্যাক্টটা কি আসছে। সো ওই অর্থে কি আমাদের আসলে যে টাকাটা আমি খরচ করলাম সেই টাকার ইম্প্যাক্ট কতটুকু ক্রিয়েট হয়েছে সেটা কি আমরা দেখছি, সেটাও কিন্তু মানে কোশ্চেনেবল। সংশ্লিষ্টরা মনে করেন পর্যটন খাতে যথোপযুক্ত বাজেট সহায়তা নিশ্চিত করা গেলে বৈদেশিক মুদ্রায় আয় যেমন বাড়বে তেমনি সৃষ্টি হবে নতুন উদ্যোক্তা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কোরবানি ঈদ উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে 1 সপ্তাহ বন্ধ থাকবে আমদানি রফতানি। বিস্তারিত জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। আজিজ, দেশের 25টি স্থলবন্দরের মধ্যে ভারতের সাথে 14টি স্থলবন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। তবে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, সবচেয়ে বেশি আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে বেনাপোল বন্দর ব্যবহার করে ভারতের পেট্টাপোল বন্দরের সাথে। প্রতি বছর এই বাণিজ্যের পরিমাণ প্রায় 50,000 মেট্রিক টন, যা থেকে সরকারের বছরে প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আসে, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রেখে আসছে। তবে এবার ঈদ উল ফিতর উপলক্ষে এই বন্দরটি আজ থেকে 31শে মে পর্যন্ত টানা 7 দিন বন্ধ কোনো ধরনের পণ্য আমদানি এবং রপ্তানি বাণিজ্য হবে না। তবে আমদানি এবং রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও কিন্তু এ পথে স্বাভাবিক রাখা হয়েছে দু দেশের মধ্যে পাসপোর্ট স্বাভাবিক সময়ের মতো দু দেশের মধ্যে কিন্তু এই বন্ধের সময় আমদানি রপ্তানি বাণিজ্য হবে না। তবে পাসপোর্টধারী যে যাত্রীরা আছে তারা কিন্তু স্বাভাবিক সময়ের মতো যাতায়াত করতে পারবে। আমরা কথা বলেছি বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আমদানি রপ্তানি সাথে এই 7 দিন বন্ধ থাকলেও কিন্তু বিশেষ ব্যবস্থায় বন্দর খোলা রাখা হয়েছে এবং জরুরি প্রয়োজনে যদি কোনো ব্যবসায়ী বন্দর থেকে পণ্য খালাস নিতে চান সেই সুযোগ থাকবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 7 দিন যে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে এবং স্বাভাবিক রাখা হয়েছে বেনাপোল বন্দরের সাথে ভারতের পাসপোর্টধারী যাতায়াত তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। ঈদের ছুটির আগে এরই মধ্যে পোশাক শ্রমিকদের এপ্রিলের বেতন পরিশোধ করেছে বিজিএমইএ এর সদস্যভুক্ত 99.20% কারখানা। বিজিএমইএ এর তথ্য বলছে ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে সংগঠনটির সদস্যভুক্ত মোট 2133টি সচল কারখানার মধ্যে এপ্রিলের বেতন পরিশোধ করা হয়েছে 99.2% কারখানায়। ঈদের বোনাস পরিশোধ করেছে 2021টি কারখানা। আর 35.94% পোশাক কারখানার শ্রমিকরা পেয়েছেন তাদের মে মাসের অগ্রিম বেতন। ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানীর পশুর হাটে বেড়েছে বেচাকেনা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফাজ্জল হোসেন। রাজধানীর গাবতলীতে যে গরুহাটি রয়েছে সেখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে মানুষের সমাগম বাড়ছে এবং যতই বেলা গড়াচ্ছে ততই মানুষের উপস্থিতি বাড়ছে। দরদাম করছেন মানুষ, কিন্তু দরদামের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক তফাৎ। ক্রেতাদের চাহিদা এবং বিক্রেতাদের যে দাবি, সেই দাবির মধ্যে অনেক তফাৎ। সেটা নিয়ে অনেক বাহাসও হতে দেখেছি আমরা সকাল থেকেই এবং এটা সারাদিনই চলতে থাকে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি যে মানুষের যে প্রত্যাশা এবং তাদের যে উৎপাদন খরচ এবং গরু কিনে আনার যে খরচ, সব কিছু মিলিয়ে তারা যে দাবিটা করছেন সেই দাবিটার সঙ্গে মিলছে না ক্রেতার যে চাহিদা, সেই চাহিদার সঙ্গে। ফলে অনেক
গরুর বিক্রির যে প্রত্যাশা তাদের ছিল সেই প্রত্যাশা পূরণ না হলেও তবে তারা যতটুকু বিক্রি হচ্ছে ততটুকু অসন্তুষ্ট নয়। এবং আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেক বড় আকারের গরু রয়েছে গাবতলীর পশুর হাটে। সেখানে গরুর নানান নান্দনিক নামকরণের মাধ্যমেই কিন্তু এখানে একটা ভাইব তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে যাতে করে হচ্ছে ক্রেতারা আকৃষ্ট হন। ক্রেতাদের আকৃষ্ট করতে নানান ধরনের নামের গরু, নানান ক্যাটাগরির গরু এবং গরুর ওজন কতটুকু হবে, গরুর গায়ের রং, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে হচ্ছে ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এবং ক্রেতারাও কিন্তু নানান ধরনের গরু দেখে কেনার চেষ্টা করছেন। এই ছিল রাজধানীর গাবতলীর গরুরহাট থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর গাবতলীর গরুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন। কোরবানির আগে এবার মশলার বাজার বেশ স্থিতিশীল, এমন দাবি করে রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন। এমনকি বেশ কিছু মশলার দাম কমেছে, এজন্য খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ার এই কারণ হিসেবে দেখছেন পাইকারিরা। ক্রেতারা স্বস্তি পেলেও অবৈধ পথে মশলা আসার কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্তরা সেনের রিপোর্ট। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে অস্থির হয়ে ওঠে মশলার বাজার, তবে এবারে চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরায় বেচা বিক্রি কমে যাওয়ায় কমেছে পাইকারি ক্রেতাদের আনাগোনাও। এবারের ঈদ কেন্দ্রিক ব্যবসা আশানুরূপ নয় বলে দাবি পাইকারি বিক্রেতাদের। মালের বাজার কম, এর ভিতরে আবার সেল নাই, মানুষ বিষণ্ণ চাপের মধ্যে আছে। প্রায় 25-26 বছরের মশলার ব্যবসার লাইফে প্রথম দেখলাম যে এত ডাউন মার্কেট। একটা পড়লে আবার দেখা যায় 8-10টা বাইরে রয়েছে। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা কম। ভারত থেকে অবৈধ পথে আসা মশলায় বাজার সয়লাভ, এমন দাবি করে মশলার ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করছেন কেউ কেউ। ভারত আছে, সেখান থেকে অনেক চূড়ায় পথে ব্ল্যাকে মাল ঢুকতেছে, সেগুলোকে বন্ধ করতে হবে। আমরা বাজার জিরার আজকে কথা কিনলাম 580 টাকা কেজি, কালকে শুনে যায় 460 টাকা কেজি হয়ে গেছে, 560 টাকা কেজি হয়ে গেছে। কেন হইলো? ট্যাক্সের মাল ঢুকতেছে। এদিকে গেল বছরের তুলনায় দাম অতিরিক্ত না বাড়ায় স্বস্তিতে পাইকারি ক্রেতারা, তবে খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় বিপাকে তারা। গত বছরের যে দাম একটু বেশি, হালকা আহামরি না। আমার মহল্লায় বেচা কিনা খুব খারাপ। মার্কেটে আমি আইসি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে মানুষের ভিড়ে কাস্টমারের। এখন তো রাস্তা ফাঁকা। ঈদের আগ মুহূর্তে বাজার জমজমাট হওয়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। সময়ের বাণিজ্য। নেত্রকোনায় কমেছে দেশীয় মাছের সরবরাহ, দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। শহরের মগরা নদীর মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন মেছুয়া বাজারে হাঁকডাকে বিক্রি হচ্ছে নানা জাতের মাছ। তবে গত কয়েকদিন ধরে মাছের সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে দামে। প্রতি কেজি রুই, কাতল, বোয়াল, শিং, কই সহ অন্যান্য মাছ কিনতে 50 থেকে 100 টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন নদ-নদী, খালবিল খনন না থাকায় মিঠা পানির দেশীয় মাছ কমতে শুরু করেছে। দাম ভরিতে 2158 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,38,121 টাকা, 21 ক্যারেটের 2,27,331 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,94,847 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,58,689 টাকা নির্ধারণ করা হয়েছে। সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ ও খুশি বিলিয়ে দিতে অ্যামেজিং ডে নামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মিস্টার নুডলস। রাজধানী ঢাকার পল্লবীতে গেল শুক্রবারে আয়োজনে 300 জনেরও বেশি সুবিধা বঞ্চিত শিশু অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং মিস্টার নুডলসের রঙিন টি-শার্ট দেওয়া হয়। খেলাধুলা, নাচ, গান, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিন কাটায় শিশুরা। অনুষ্ঠানে মিস্টার নুডলসের মহা ব্যবস্থাপক তোষণ পল জানান, সুবিধা বঞ্চিত শিশুদের একটি সুন্দর ও আনন্দময় দিন উপহার দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের শহর পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করছে ক্লেমন। পরিবেশ রক্ষায় ক্লেমনের মূল প্ল্যাটফর্ম গ্রিন ওয়েভের অধীনে ইচ্ছের হাত বাড়াই ক্যাম্পেইনটি গত এক দশক ধরেই সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়ে 10টিরও বেশি কমিউনিটিতে সফলভাবে কাজ করে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় কমিউনিটিতে এবার বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ব্যাগ বিতরণ করছে ব্র্যান্ডটি। এসব ওয়েস্ট ব্যাগের মাধ্যমে প্রায় 30,000 কেজি পশুর বর্জ্য নিয়ন্ত্রিত উপায়ে অপসারণ করা সম্ভব হবে। দেখছেন এ সময়ের বাণিজ্য।
চীনা মার্কেট হাতছাড়া করতে চান না এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন ওয়াং। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার মাঝেও যুক্তরাষ্ট্র সরকার প্রায় 10টি চীনা কোম্পানিকে এনভিডিয়ার শক্তিশালী H200 AI চিপ কেনার অনুমতি দিয়েছে। যদিও এখনো কোনো চিপ চীনে পৌঁছায়নি, তবে এনভিডিয়া আশাবাদী। এনভিডিয়ার মতে চীনের বাজার তাদের জন্য অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ। এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সিপিইউর জন্য পূর্বাভাস দেয়া $200 বিলিয়ন বাজারের মধ্যে চীনও অন্তর্ভুক্ত রয়েছে। এই ছিল এই সময় বাণিজ্যের পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ যশোয়া। দুপুর 12টার সবাই সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।